সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কালকে আমরা আপনাদের বিন্দু পাতনগুলো শিখেছিলাম। তো এবার 11তে এই বিন্দুগুলো কোথায় বসবে আমরা সেই চিন্তা করব। আমাদের যদিও পাঠ্য বই একটা গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে এই বিন্দু বের করতে হবে। আমরা ওই বিন্দুগুলো আপনাদের দেখাতে পারবো না, আপনি পাঠ্য বইয়ের বিন্দুগুলো খুব ছোট, এটা আপনি পাঠ্য বই নিজেই দেখতে পারবেন। তো আমি করছি কি উল্টাটা, এই বিন্দুগুলো ওখানে বসিয়ে দিচ্ছি। তো দেখা যাক, আমাদের প্রথম আছে 4-3। তো শিক্ষার্থী বন্ধু, আমরা বলেছিলাম যে 4-3টা এইভাবে নেবেন, আমাদের সবচেয়ে বেশি 4-3, তাহলে এই 1 2 3 4, এই 4, আর 3 হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 4-3। আচ্ছা, এ 4-3 নিয়ে নিলেন, গেল। বি হচ্ছে -2 2, -1 -2। শিক্ষার্থী বন্ধু, আমরা কালকে বলেছিলাম যে এক্স ওয়াই ডানে বা বামে, যেমন -2 অবশ্যই বামে, উপরের দিকে 2 ঘর, 1 2। তাহলে এরপরে এটা হচ্ছে বি, বি হচ্ছে কি -2, 2। সির মানটা কি হচ্ছে 3 5, তার মানে 1 2 3 3, 1 2 3 4 5, এরকম জায়গায়। সি হচ্ছে 3 5। একইভাবে আমরা ডিতে যাব -3 -3, ডি হচ্ছে -3 -3, তাহলে আমরা এখানে -3 এই গেলাম 3 ঘর, নিচে আবার 3 ঘর, 1 2 3। ডি হচ্ছে -3 -3। শিক্ষার্থী বন্ধু, হয়ে গেল আমাদের ডি। এরপরে 0 0 আছে, তো এইটাই সেই 0 0, আমরা 0 0 বলি সেটাকে, যেটা একদম এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0। শিক্ষার্থীবৃন্দ, এরপর আছে 5 0, তাহলে কি হবে 1 2 3 4 5, এটাই 5 0, মানে এখানেই, মানে আমাদের উপর নিচে যাওয়ার যা রাস্তা নেই। এরপর কি হচ্ছে 0 4, 1 2 3 4, কিউ হচ্ছে 0 4। তো শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা বিন্দুগুলো পাতন করতে পারি। তো আপনাদের গ্রাফে বিন্দু বসানো আছে, মান বের করতে বলেছে, আমি আপনাদের উল্টা কাজটা করে শিখিয়ে দিলাম। তো আপনারা এখন পাঠ্য বই দেখবেন, সহজেই পারবেন বলে আমার বিশ্বাস। তো এরপরে শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব সেটা একটু দেখে নিই। এবার আমাদের পরবর্তী কিছু কাজ আছে, যেমন ধরুন আমরা এটা 11 করলাম, তো 11-র পরে 12 কি আছে আমরা একটু দেখে নিই। 12 বলেছে নিচের বিন্দুগুলি ছক-কাগজে স্থাপন করো, তীর চিহ্ন অনুযায়ী যোগ করো এবং চিত্রটির জ্যামিতিক নামকরণ করো। আচ্ছা, তাহলে আমরা আগে স্থাপন করার চেষ্টা করি, দেখি কি কি বলছে আমরা দেখি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্রাফ পেপারে নিলে আপনাদের দেখাতে পারবো না, গ্রাফ পেপার খুব ছোট, তা আমি নর্মাল পেপারেই করব, আপনি গ্রাফে স্থাপন করে নেবেন। আমি বলে দিব সবই। এরকম একটা এক্স অক্ষ আমরা নিব, আমরা 12তে চলে যাচ্ছি। 12 ক। তো আমি যদি দুটোর মধ্যে একটা আপনাকে বোঝাতে পারি, তাহলে আপনি আরেকটা পারবেন। 12-র ক এটা কীরকম দেখি। 12-র ক হচ্ছে এরকম 2 2 6 2 6 6 2 6, লাস্টেরটা আবার 2 2। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের বলা আছে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করো। আচ্ছা, তাহলে আগে স্থাপন করব, তারপরে বলছে তীর অনুযায়ী যোগ করো, তাও করব। তারপরে যে জ্যামিতির উৎপন্ন হলো কি, ওটা ত্রিভুজ নাকি চতুর্ভুজ নাকি বর্গ নাকি রম্বস নাকি, সেটা আমরা বলবো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করে নিই এখানে কি হচ্ছে। 2 2, তাহলে এই 1 2, উপরেও 2, 1 2, এটা হচ্ছে আমাদের 2 2। তো ধরি বিন্দু চারটি যথাক্রমে
এ বি সি ডি। তো আমরা এটা 2 2, এটা তাহলে এ, সুতরাং এ 2 2, বি 6 2, সি 6 6, ডি 2 2, না না ডি হচ্ছে 2 6, 2 2, এদিকে 2 এদিকে 2, এ। এরপরে 6 2, 1 2 3 4 5 6, 1 2, এটা হচ্ছে 6 2, 2 2 6 2। এরপরে আছে 6 6, এদিকে 6 এদিকে 6, 3 4 5 6, সি হচ্ছে 6 6, এরপরে ডি হচ্ছে 2 6, 3 4 5 6, তো ডি হচ্ছে 2 6। তো শিক্ষার্থীবৃন্দ আমাদের বলেছে এই অনুযায়ী যোগ করতে হবে। এ টু বি, বি টু সি, আবার সি থেকে ডি, শিক্ষার্থী বন্ধু আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এদের প্রত্যেকটা বাহুই সমান। প্রত্যেকটা বাহু সমান মানে তো বুঝতে পেরেছেন এটা নিঃসন্দেহে একটা বর্গ উৎপন্ন হয়েছে। শিক্ষার্থীবৃন্দ আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি 4টা বিন্দু বসালাম। আমাদের বলেছে যে তীর অনুযায়ী যোগ করো এবং জ্যামিতিক চিত্রটির নাম করো। তো আমরা এখানে একটু ভাষা দিব, মনে করি এক্স ও এক্স ড্যাশ। আচ্ছা আমি আরেকটু বলে নিই, এটা যখন আপনারা পরীক্ষায় করবেন কিভাবে করবেন, খাতাটা কিভাবে সাজাবেন। শিক্ষার্থী বন্ধু এটা আপনাদের জীবনে নতুন, হয়তো ক্লাস 4-এও 6-এও ছিল। যাই হোক, বামের দিকে গ্রাফ দেবেন, এই গ্রাফটা লেখচিত্র পেপারে সুন্দর করে আঁকাবেন। আমি লেখচিত্র আঁকাতে পারতাম তাহলে আপনি দেখতে পেতেন না, কারণ আপনার মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে আর আপনি মূল বই দেখবেন। তো আপনি এরকমভাবে নেবেন, বামের দিকে গ্রাফ পেপার আর ডানের দিকে লেখা, এই লেখাটা ডানে নেবেন। তাহলে বামের দিকে গ্রাফ পেপার দেবেন আর লেখাটা ডানে, কারণ লেখা যদি কোনো কারণে কারো বড় হয় বেশি হয়, ইচ্ছা করলে পরের পৃষ্ঠাতে আমরা যেতে পারবো, এই জন্য বামে ছবি। তো শিক্ষার্থী বন্ধু আমাদের যেটা কথা, মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং ও মূলবিন্দু উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি 5 বাহুর দৈর্ঘ্যকে একক ধরি। শিক্ষার্থী বন্ধু বিষয়টা কি রকম? গ্রাফ পেপার, আমার কাছে একটা গ্রাফ পেপার আছে, আপনাদেরকে আমি দেখাতে পারছি। তো এখানে এই 10টা করে ঘর আছে, তো 5 ঘরকে আমরা 1 ধরবো, মানে এই যে 5 ঘর পরপর 1, মানে 10-এর মধ্যে 2 পড়বে, তখন 0 1 2 এরকম প্রতি 5 ঘর, এদিকে 5কে 1 ধরবো আমরা। তো 5কে 1, এখানে কিন্তু আমরা ওইরকমভাবেই ধরেছি যে 5 ঘর পরপর 1, দেখেন না, এমনি ঘরগুলোতে অনেক চিকন, আমরা তা ধরিনি, কিন্তু একটু মোটা মোটা। আবার কোনো কোনো গ্রাফ পেপারে 2টা কালার থাকে, নীল এবং লাল, ওটা নিলে আপনার আরও সুবিধা, 5 5 5 দেখা যায়, ভালোভাবে চিহ্নিত করা যায়। তো যাই হোক ধরি, এরপর আমরা বলবো এ বিন্দুটি লেখ কাগজে স্থাপন করতে হলে
করতে হলে আমরা টু কি করেছিলাম, এক্স অক্ষ বরাবর 2 ঘর গিয়েছিলাম, তারপরে আবার উপরের দিকে 2 ঘর গেলাম। তাহলে আমরা এইভাবে লিখলাম A22 বিন্দুটি লেখ কাগজে স্থাপন করতে হলে এক্স অক্ষ বরাবর ডান দিকে 2 ঘর গিয়ে উপরের দিকে এই যে ডানের দিকে 2 ঘর, এরপর উপরের দিকে 2 ঘর, 2 ঘর গেলে যে বিন্দুটি পাওয়া যাবে তা হলো A22, তাহলে A22। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে A22। অনুরূপভাবে BCD বিন্দু 3টি লেখ কাগজে স্থাপন করি। অতঃপর তীর চিহ্ন অনুযায়ী যোগ করি। ফলে ABCD একটি চতুর্ভুজ পাই। এই চতুর্ভুজটির চারটি বাহু সমান, চারটি বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ বিধায় ইহা একটি বর্গ। ইহা একটি বর্গ। তো শিক্ষার্থী বন্ধু দেখুন ভালো করে কোনো সমস্যা হচ্ছে কিনা। ইহা একটি বর্গ। তো শিক্ষার্থী বন্ধু আমাদের 12 ক খ দুটা সমস্যা ছিল, আমরা একটা করলাম আর একটা আপনিও করতে পারেন, আমরাও করতে পারি। তো দুটো অবশ্য 2 ধরনের। তা আমরা এভাবে যোগ করে যেটা পেলাম সেটা হচ্ছে বর্গ। আর 12 খ যেটা সেটা আবার কিভাবে করতে হবে দেখেন। এটা অবশ্য ওটার মতো না, একটু ব্যতিক্রম আছে। 12 খ মানে ওইটার মতো না, এটার একটু ব্যতিক্রম আছে। তো বিন্দুগুলো আমরা একটু দেখে নিই পাঠ্য বই কী বলে দেখি। এখানে পাঠ্য বইয়ের বিন্দুটা হচ্ছে এরকম 0 0 -6 -6 8 6 আবারও 0 0। শিক্ষার্থীবৃন্দ আমরা এই বিন্দুগুলো ভালো করে স্থাপন করব। স্থাপন করার পরে দেখা যাক কি হয়। হ্যাঁ, তো একটা স্কেল আমাদের লাগবে অবশ্যই এই মুহূর্তে। হ্যাঁ, তো দেখি এবার আমরা আগের মতো অক্ষ নিয়ে ফেলি।
অক্ষরটা একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু স্কেল হাতে আছেই। ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম। তো 0 0 নিয়ে নিলাম। তো -6 -6, 1 2 3। আচ্ছা, আমরা ইচ্ছা করলে মেপে মেপে নিতে পারি, ঝামেলার দরকার নেই। -6 -6, 1 2 আমরা -6 -6 নিব। তো মাইনাস অবশ্যই বামে যেতে হবে আমাকে। -6। শিক্ষার্থী বন্ধু, এইভাবে আমি মেপেই নিলাম। -6 নিলাম, আবার নিচেরটাও -6। -6, আমরা -6 -6 নিয়ে নিলাম। এরপরে 8 6, আমরা 8 নিয়ে ফেলি। 1 2 3, আর একটু মনে কম ছিল। 1 2 3 4, 4 5 6 7 8, 8 6। 1 2 3 4 5 6। 8 6। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের যেটা করতে হবে এখন, এটা খুব অন্যরকমের, মানে খুব সূক্ষ্ম। এরপরে ধরুন ও বিন্দুটা আমরা এখন এই জায়গায় নিচ্ছি, যদিও একই কথা, ও 0 0। এখন আমরা এটাকে যদি ও নিলাম, ধরুন এটাকে এ নিলাম, আমরা লিখে নিব এটাকে বি নিলাম। তো তিনটা বিন্দু যেহেতু একই সরলরেখায় নয়, তাহলে একটা ত্রিভুজ গঠন করা যাবে। শিক্ষার্থী বন্ধু, আপনারা একটু শিখে নেন, তিনটা বিন্দু যদি একই সরলরেখা না হয়, তাহলে এদের দ্বারা একটা ত্রিভুজ গঠন করা যায়। তো এই আর কি, আমাদের এটাই হলো সেই ত্রিভুজ এ ও বি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের ভাষা লেখাটা আগের মতোই। মনে করি বিন্দু কি তিনটে, 1 2 3। বিন্দু তিনটি যথাক্রমে ও, এ এবং বি। সুতরাং ও হচ্ছে 0 0,
এ হচ্ছে -6 বি হচ্ছে 8 6। এখন আমরা তীর চিহ্ন অনুযায়ী যোগ করলে এখন আমরা লিখে নিই যে x এর সহায়ক ওই প্রথম বর্ণনটা সবার একই বন্ধু, ওটা নিয়ে মাথা ব্যথা নাই। এখন একটা বিন্দু স্থাপন করব, 0 0 নিয়ে না, ধরুন -6 6। এটার কথা যদি আমরা বলি, লেখাগুলো স্থাপন করতে হলে x অক্ষ বরাবর ডান দিকে 6 ঘর না, এবার বাম দিকে, যেহেতু মাইনাস, বাম দিকে 6 ঘর গিয়ে উপরের দিকে না নিচের দিকে, এবার -6 6। নিচের দিকে শিক্ষার্থী বন্ধু একটু বুঝবেন, -6 মানে কি, আমরা প্রথমে তো বামে আসলাম, পরে নিচের দিকে, এটা নিচের দিকে 6 ঘর গেলে যে বিন্দুটি পাওয়া যাবে তা হলো a -6 6। অনুরূপভাবে শূন্য তো মূল বিন্দুতেই, ওটিতে মাথা ব্যথা নেই। অনুরূপভাবে বি বিন্দুটি, বি 8 6 বিন্দুটি লেখাউস, যদি কেউ ভাষা দিতে চান তাহলে বলবেন যে x অক্ষ বরাবর 8 ঘর ডানের দিকে গিয়ে উপরের দিকে 6 ঘর গেলে যে বিন্দুটি পাওয়া যাবে তা হলো বি, ওটাও বলা যাবে। তো স্থাপন করি, অতঃপর তীর চিহ্ন অনুযায়ী যোগ করি, ফলে ও এ বি, ফলে ও এ বি একটি ত্রিভুজ পাই। ত্রিভুজ পাই সুতরাং ও এ বি একটি ত্রিভুজ। বাস, এখানে আর কিছু বলতে হবে না। আগের বার যেমন বলতে হয়েছিল যে 4টা বাহু সমান, এই ইত্যাদি। তো শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাস আমরা এটুকুনি করি, পরে আমরা আবার করব, যেহেতু লেখচিত্র আপনাদের একটু নতুন, সো আমরা আস্তে আস্তেই করি, আস্তে আস্তেই শেষ হবে একদিন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, যারা এখনও এই আইটেমগুলো, অসাধারণ 4টি উৎপাদক, অসাধারণ 4টি সমাধান, অসাধারণ 2টি অনুপাত সমানুপাত, যারা এখনও এটা মানে করেননি, অঙ্কগুলো উঠিয়ে রাখেননি বা প্র্যাকটিস করেনি, তারা করে নেবেন। এগুলো সারা জীবন লাগবে, চাকরি বাকরির ক্ষেত্রে, বিসিএসের মতো পরীক্ষাতে এগুলো আসে। সো আপনারা খেয়াল রাখবেন, এগুলো খুব ভালো। থ্যাংক ইউ সবাইকে।